এসএসসি এসএলএসটি জিওগ্রাফি ক্লাস 11-12 এর প্রশ্নপত্রে সঠিক ও নির্ভুল উত্তর সঠিক ব্যাখ্যার সাথে পাওয়ার জন্য ভিডিওটি দেখতে থাকুন। এস.পি. চ্যাটার্জি ভারতবর্ষকে নিম্ন সংখ্যক মুখ্য ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করেন। এটির সঠিক উত্তর হবে বি, 7টি। এস.পি. চ্যাটার্জি ভূপ্রাকৃতিক অঞ্চলকে সাধারণত 7টি ভাগে ভাগ করেন। এগুলি হল উত্তর পার্বত্য অঞ্চল, উত্তর সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল, মরু অঞ্চল, দ্বীপসমূহ এবং উত্তর পূর্ব ভারত। দ্বিতীয় প্রশ্ন, শহর বা নগরে প্রতি গৃহে বসবাসকারী ব্যক্তির সংখ্যাকে বলা হয়। এটির উত্তর হবে অপশন সি, গৃহ ঘনত্ব। একটি শহরে প্রতি বাড়িতে বসবাসকারী মানুষের গড় সংখ্যাকে গৃহ ঘনত্ব বলে। 3 নম্বর কোশ্চেন, বিখ্যাত সাইলেন্ট ভ্যালি আন্দোলন ভারতবর্ষের কোন রাজ্যে হয়েছিল? এটির উত্তর হবে অপশন ডি, কেরালা। এই আন্দোলনটি মূলত কেরালার কুন্তিপুজা নদীর ওপর একটি জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হল, অল্টিমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। এটির সঠিক উত্তর হবে অপশন সি। অল্টিমিটার দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা মাপা হয়। পরবর্তী প্রশ্নটি হল, বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হল অপশন ডি, জেনিভা। পরবর্তী প্রশ্ন, ভূগোলকে কোরোলজি রূপে প্রাথমিকভাবে অভিহিত করেন। এটির উত্তর হবে অপশন ডি, ভেরিনিয়াস। কেরোলিস বল ও কেন্দ্রগতি বলের ভারসাম্যের কারণে যে বায়ুর উৎপত্তি হয় সেটি হল অপশন বি, কোরিওলিস বল, এবং কেন্দ্রগতি বলের ভারসাম্যের কারণে সৃষ্ট বায়ু হল জিওস্ট্রপিক বায়ু। এই বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন, একটি 20 মিটার সার্ভে চেনে গ্রহণযোগ্য ভ্রান্তি কত? সঠিক উত্তরটি হল অপশন বি, একটি 20 মিটার সার্ভে চেনে গ্রহণযোগ্য ভ্রান্তির সীমা হল ±5 মিটার। এর বেশি ত্রুটি হলে সেই চেনটিকে ত্রুটিপূর্ণ হিসেবে ধরা হবে। পরবর্তী প্রশ্ন, সলিফ্লাকশন ও জেলিফ্লাকশন কোন ধরনের পুঞ্জ সঞ্চালন? সঠিক উত্তর হল অপশন বি, ধীর গতি প্রবাহ। পরবর্তী প্রশ্ন, ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত বায়ুকে বলা হয়। উত্তর হল অপশন বি, ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত বায়ুকে বলা হয় পশ্চিমা বায়ু। পরবর্তী কোশ্চেন, কোয়াটারনারি সেক্টর বলতে বোঝায়। সঠিক উত্তর হল অপশন এ, জ্ঞান ভিত্তিক কার্যকলাপ। এই সেক্টর মূলত গবেষণা, উন্নয়ন এবং উচ্চ স্তরের জ্ঞানভিত্তিক পরিষেবা প্রদান করা হয়। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাগিচা ফসল হিসেবে চাষ হয় না? সঠিক উত্তর হল অপশন সি, ইক্ষু। ইক্ষু একটি বাগিচা ফসল নয়, এটি হল বাণিজ্যিক ফসল। পরবর্তী প্রশ্ন, আগ্নেয় মেঘলা কোন মহাসাগরে দেখা যায়? সঠিক উত্তর হল অপশন সি, প্রশান্ত মহাসাগর। এই অঞ্চলে প্রচুর সংখ্যক সক্রিয় আগ্নেয়গিরি এবং ভূমিকম্প প্রবণ এলাকা রয়েছে। পরবর্তী প্রশ্ন, আবহবিকারের প্রকৃতি ও মাত্রা বহুলাংশে নির্ভর করে। সঠিক উত্তর হল অপশন সি, জলবায়ুর উপর। কারণ উষ্ণতা ও বৃষ্টিপাতের পরিমাণ আবহবিকারের গতি ও ধরনকে প্রভাবিত করে। পরবর্তী প্রশ্ন, শেষ সীমা বা বেস লেভেল তত্ত্বের প্রবর্তক হলেন। সঠিক উত্তর হল অপশন বি, পাওয়েল। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রে খাদ্য জালিকা সম্পর্কিত তত্ত্বের ধারণার জনক হল। সঠিক উত্তর হল অপশন বি, চার্লস এলটন। এই তত্ত্ব অনুসারে বাস্তুতন্ত্রের জীবেরা একে অপরের উপর নির্ভরশীল এবং খাদ্যের জন্য জটিল জালিকার মতো সম্পর্ক তৈরি করে। পরবর্তী কোশ্চেন, খরাপ্রবণ অঞ্চলে পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের একটি প্রকৃষ্ট উদাহরণ হল। সঠিক উত্তরটি হল অপশন এ, শুষ্ক কৃষি প্রচলন। পরবর্তী প্রশ্ন,
সামুদ্রিক ট্রান্সফর্ম চ্যুতি কোন পাতসীমানায় দেখা যায়? সঠিক উত্তর হলো অপশন সি, নিরপেক্ষ পাতসীমানায়। এই সীমানায় দুটি পাত পাশাপাশি একে অপরের দিকে অগ্রসর হয়, কিন্তু কোনো সংঘর্ষ বা ধ্বংস হয় না। পরবর্তী প্রশ্ন, ঘণ্টা আকৃতির বয়স ও লিঙ্গ পিরামিড নির্দেশ করে? অপশন সি, স্থিতিশীল জনসংখ্যা। এই ধরনের পিরামিডে জন্মহার ও মৃত্যুহার প্রায় সমান থাকে, তাই জনসংখ্যা তেমন কোনো পরিবর্তন হয় না। দুঃখিত, আমার কাছে যে পিডিএফটি আছে এখানে লেখাগুলো কিছু কিছু জায়গায় অস্পষ্ট আছে, তাই আমি কোশ্চেনগুলিকে সঠিকভাবে ব্যাখ্যার জন্য কোশ্চেনগুলিকে ওয়ার্ড ফাইলে শিফট করলাম। পরবর্তী প্রশ্ন, সামাজিক বনসৃজন প্রকল্পের অন্যতম মূল উদ্দেশ্য হলো? সঠিক উত্তর হলো অপশন এ, ক্ষয়িষ্ণু বনজ সম্পদের উপর থেকে চাপ হ্রাস। এর ব্যাখ্যায় কি বলা আছে একটু দেখে নিই চলো। সামাজিক বনসৃজন প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ক্ষয়িষ্ণু বন সম্পদের ওপর থেকে চাপ কমানো। এর মাধ্যমে বনভূমির বাইরের এলাকায় গাছ লাগিয়ে বনভূমির ওপর নির্ভরশীলতা কমানো হয়। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটি সম্পূর্ণত পাললিক ভূ জৈব রাসায়নিক চক্র বলে অভিহিত করা যায়? তো দেখো এখানে যে অপশনগুলো আছে সেগুলো আমার মতে কোনোটি অ্যান্সার হবে না। এটির সঠিক উত্তর হলো ফসফরাস। দেখো এখানে ব্যাখ্যা হিসেবে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। সাধারণত গ্যাসীয় চক্র এবং পাললিক চক্র দুটো চক্র দেখা যায়। তো গ্যাসীয় চক্র জিনিসটা কি আগে দেখো, যেখানে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার প্রধানত রিজার্ভার, যেমন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার। আর পাললিক চক্র কি, যেখানে শিলা ও লিথোস্ফিয়ার প্রধানত রিজার্ভার, যেমন ফসফরাস, ক্যালসিয়াম ইত্যাদি। এবার দেখো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার এগুলি বায়ুমণ্ডল বা জলমণ্ডলে এর সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত, তাই সম্পূর্ণ পাললিক নয়। কিন্তু ফসফরাস এর প্রধান রিজার্ভার হলো শিলা ও পলি, একে বলা হয় সম্পূর্ণত পাললিক চক্র, তাই সঠিক উত্তরটি হবে ফসফরাস। পরবর্তী প্রশ্ন বলছে শস্য সমন্বয় অঞ্চলের ধারণা দিয়েছেন? এটির উত্তর হবে অপশন এ, জেসি উইভার। ব্যাখ্যায় কি বলেছে, শস্য সমন্বয় অঞ্চলের ধারণা দিয়েছেন জেসি উইভার। এই ধারণা অনুসারে কোনো অঞ্চলে বিভিন্ন শস্যের আপেক্ষিক গুরুত্বের ভিত্তিতে শস্য সমন্বয় অঞ্চলে চিহ্নিত করা হয়। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর পৃষ্ঠে আপতিত সূর্য রশ্মিকে কি নামে অভিহিত করা হয়? সঠিক উত্তর হলো অপশন সি, ইনসুলেশন। এর ব্যাখ্যায় কি বলেছে, পৃথিবী পৃষ্ঠে আপতিত সূর্যরশ্মিকে ইনসুলেশন বলে, এটি সৌর বিকিরণের একটি অংশ যা পৃথিবীতে এসে পৌঁছায়। পরবর্তী প্রশ্ন, ইউএসডিএ শ্রেণীবিভাগ অনুসারে 0.002 মিলিমিটার বা মিটার বা তার কম ব্যয়যুক্ত মৃত্তিকার কণাকে বলা হয়? এটি সঠিক উত্তর হবে অপশন বি, কর্দম। ব্যাখ্যায় কি বলেছে, ইউএসডিএ শ্রেণীবিভাগ অনুসারে 0.002 মিলিমিটার বা তার কম ব্যাসযুক্ত মৃত্তিকার কণাকে কর্দম বলে। এই কণাগুলি খুবই সূক্ষ্ম এবং জল ধারণ ক্ষমতা বেশি। পরবর্তী প্রশ্ন, অত্যাধিক অনুভূমিক চাপের ফলে শৈত ভাঁজের কোন অংশ বিচ্ছিন্ন হয়ে দূরে অবস্থান করলে তাকে কি বলে? এটির উত্তর হবে অপশন সি, ন্যাপ। পরবর্তী প্রশ্ন, মরু অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে কোন ধরনের ভূমিরূপ দেখা যায়? এটির সঠিক উত্তর হবে অপশন এ, ইনসেলবার্জ। পরবর্তী প্রশ্ন, কোন বায়োমে প্রতি বর্গমিটারে সর্বাধিক জীবভর লক্ষ্য করা যায়? এটির সঠিক উত্তর হবে অপশন সি, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম। পরবর্তী প্রশ্ন, প্রত্যাশিত আয়ুষ্কাল নিম্নলিখিত কোন বিষয়গুলির উপর নির্ভর করে না? এটির সঠিক উত্তর হবে নগরায়ন। পরবর্তী প্রশ্ন, স্থায়ী উন্নয়নের জন্য পরিকাঠামোটি 1992 সালে নির্ধারিত হয়, সেটি হলো? এটি সঠিক উত্তর হবে অপশন বি, এজেন্ডা 21। এর ব্যাখ্যায় কি বলা আছে, সঠিক উত্তর হলো এজেন্ডা 21 1992 সালে রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলন এই কাঠামোটি নির্ধারিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি জনসংখ্যা পরিবর্তনের কারণ নয়? সঠিক উত্তর হবে অপশন বি, অভ্যন্তরীণ পরিব্রাজন। পরবর্তী প্রশ্ন,
নিম্নলিখিত মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলির মধ্যে কোনটি গৌণ নিয়ন্ত্রণ? সঠিক উত্তরটি হলো অপশন এ, ভূমিরূপ। পরবর্তী প্রশ্ন, শিলাস্তরের মধ্যে অনুভূমিকভাবে সঞ্চিত ম্যাগমাকে বলা হয়? সঠিক উত্তর হলো অপশন এ, সিল। পরবর্তী প্রশ্ন, মৌসুমী নিম্নচাপের দুর্বল হয়ে যাওয়া এবং উত্তর ভারতে সমভূমি থেকে মৌসুমী বায়ুর পশ্চাৎ অপসারণের ফলে যে সাময়িক উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতাযুক্ত অসহনীয় আবহাওয়া তৈরি হয় তাকে বলে? সঠিক উত্তর হলো অপশন বি, অক্টোবর উষ্ণতা। এর ব্যাখ্যায় কি বলা হয়েছে? সঠিক উত্তর হলো অক্টোবর উষ্ণতা। এই সময়ে উত্তর ভারতের সমভূমি তাপমাত্রা ও আর্দ্রতা বেড়ে গিয়ে অস্বাভাবিক আবহাওয়া তৈরি করে। পরবর্তী প্রশ্ন, ফিয়ার্ড উপকূল সৃষ্টি হয়? সঠিক উত্তর হলো অপশন সি, হিমবাহ উপত্যকা নিমজ্জিত হয়ে। ব্যাখ্যায় কি বলেছে? ফিয়ার্ড উপকূল হিমবাহ উপত্যকা নিমজ্জিত হয়ে সৃষ্টি হয়। এই ধরনের উপকূলের ঢাল খুব খাড়া হয়। নরওয়ে, নিউজিল্যান্ড এবং চিলিতে এই প্রকার উপকূল দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, বিচ্যুতির চরম পরিমাপের উদাহরণ হলো? সঠিক উত্তর হলো অপশন ডি, প্রসারণ বিচ্যুতি সহগ। ব্যাখ্যায় কি বলেছে? বিচ্যুতির চরম পরিমাপের উদাহরণ হলো প্রসারণ বিচ্যুতি সহগ। এই পরিমাপটি পরিসরের আপেক্ষিক পরিমাপের জন্য ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যানটি বর্তমানে কি নামে পরিচিত? সঠিক উত্তর হলো অপশন সি, জিম করবেট জাতীয় উদ্যান। এটি উত্তরাখণ্ডে অবস্থিত। এই জাতীয় উদ্যানটি বাঘের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত প্রাণী প্রজাতিগুলির মধ্যে কোনটি বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত? সঠিক উত্তরটি হলো অপশন ডি, এশিয়ান সিংহ। এই প্রাণীটি বর্তমানে বিপন্ন। পরবর্তী প্রশ্ন, 1962 সালে উইকেটার যে দুটি মুখ্য উপাদানের ভিত্তিতে বায়োমের শ্রেণীবিভাগ করেছিলেন তা হলো? সঠিক উত্তর হলো অপশন এ, গড় বার্ষিক তাপমাত্রা ও গড় বার্ষিক অধঃক্ষেপণ। পরবর্তী প্রশ্ন, ভিদাল দি লা ব্লাশ মানুষ ও প্রকৃতি সম্পর্কে যে ব্যাখ্যা করেছেন নিম্নলিখিত কোন মতবাদের মাধ্যমে? সঠিক উত্তরটি হলো অপশন বি, সম্ভাবনাবাদ। এর ব্যাখ্যায় বলা আছে, ভিদাল দি লা ব্লাশ মানুষ ও প্রকৃতির সম্পর্কে ব্যাখ্যা করেছেন সম্ভাবনাবাদ বা পসিবিলিজম মতবাদের মাধ্যমে। এই মতবাদ অনুসারে মানুষ প্রকৃতির দ্বারা নির্ধারিত হয় না, বরং তাদের নিজের পছন্দ ও সিদ্ধান্তের মাধ্যমে পরিবেশকে প্রভাবিত করতে পারে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন স্থানটি অভ্র উত্তোলনের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হলো অপশন বি, কোডার্ম। এটির ব্যাখ্যায় বলা আছে, অভ্র উত্তোলনের জন্য কোডার্ম বিখ্যাত। এই শহরটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কল্যাণমূলক অর্থনীতির মূল প্রবক্তা হলেন? সঠিক উত্তর হলো অপশন সি, ডি.এম. স্মিথ। পরবর্তী প্রশ্নটি হলো, গুটেনবার্গ বিযুক্তি রেখা দেখা যায়? সঠিক উত্তর হলো অপশন বি, কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মাঝখানে। পরবর্তী প্রশ্ন, জিমারম্যানের মতে কোন বৈশিষ্ট্য একটি প্রাকৃতিক উৎপাদনকে সম্পদে পরিণত করে? সঠিক উত্তর হলো অপশন এ, কার্যকারিতা ও উপযোগিতা। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের স্কেলের সাহায্যে একক পরিবর্তন সহজে করা যায়? অপশন এ, ভার্নিয়ার স্কেল। ব্যাখ্যা, ভার্নিয়ার স্কেলের সাহায্যে একক পরিবর্তন সহজে করা যায়। এটি একটি যন্ত্র যা প্রধানত স্কেলের ক্ষুদ্রতম ভাগের সবচেয়ে সূক্ষ্ম পরিমাপ করতে পারে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ভৌগোলিকদের মধ্যে কাকে ধ্রুপদী ভৌগোলিক বলা চলে? সঠিক উত্তরটি হলো অপশন সি, আলেকজান্ডার ভন হামবোল্ড। পরবর্তী প্রশ্ন, কোন প্রকার মৃত্তিকা পরিলেখ হার্ড প্যানের উপস্থিতি লক্ষ্য করা যায়? সঠিক উত্তরটি হলো অপশন সি, পর্জল মৃত্তিকা পরিলেখ। পরবর্তী প্রশ্ন, একটি ডায়াগোনাল স্কেলের সাহায্যে নির্ভুলভাবে পরিমাপ করা যায়? সঠিক উত্তরটি হলো অপশন বি, দশমিকের পর 2 ঘর পর্যন্ত। ব্যাখ্যা, ডায়াগোনাল স্কেলের সাহায্যে দশমিকের পর 2 ঘর পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করা যায়। এই স্কেলটি সাধারণত মানচিত্রে বা নকশার মতো ছোট জিনিস পরিমাপ করতে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, একটি মূল শস্য চাষের সাথে আরেকটি অপ্রধান শস্য চাষকে বলে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, ইন্টারকালচার। পরবর্তী প্রশ্ন, ভারতের ডেটাম তল কোন জায়গা থেকে ধরা হয়? এখানে দল করা আছে, এটা তল হবে। সঠিক উত্তরটি হলো অপশন ডি, চেন্নাইয়ের গড় সমুদ্রপৃষ্ঠ। পরবর্তী প্রশ্ন,
2011 সালের আদিম শুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ লিঙ্গ অনুপাত দেখা যায়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, কেরালা। ব্যাখ্যা: এই রাজ্যে প্রতি 100 জন পুরুষের জন্য 184 জন মহিলা রয়েছে। পরবর্তী প্রশ্ন, সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি বইটির লেখক কে? সঠিক উত্তর হলো অপশন ডি, ডেভিড হার্ভে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বিষয়ানুক মানচিত্রের উদাহরণ নয়? সঠিক উত্তর হলো অপশন বি, ভূপ্রকৃতি বৈচিত্র্য সূচক মানচিত্র। পরবর্তী প্রশ্ন, কে প্রথম ইকোলজি শব্দটি প্রবর্তন করেন? সঠিক উত্তর হলো অপশন ডি, হ্যাকেল। ব্যাখ্যা: আর্নেস্ট হ্যাকেল প্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন। তিনি একজন জার্মান জীববিজ্ঞানী ছিলেন। এই শব্দটি জীব এবং তাদের পরিবেশের মধ্যে সম্পর্ক অধ্যয়ন করার জন্য ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, আফ্রিকার মাসাই মারা অরণ্য অঞ্চলটি নিম্নের কোন জলবায়ু শ্রেণীর অন্তর্গত? সঠিক উত্তর হলো অপশন বি, সাভানা জলবায়ু। ব্যাখ্যা: আফ্রিকার মাসাই মারা অরণ্য অঞ্চলটি সাভানা জলবায়ুর অন্তর্গত। এই অঞ্চলে সাধারণত শুষ্ক, শীতল ও উষ্ণ গ্রীষ্মকাল দেখা যায়। পরবর্তী প্রশ্ন, ডিমের ঝুড়ি টোপোগ্রাফি শব্দটি হিমবাহের কোন প্রকার সঞ্চয়জাত ভূমিরূপের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হলো অপশন বি, ড্রামলিন। ব্যাখ্যা: ডিমের ঝুড়ি টোপোগ্রাফি শব্দটি ড্রামলিন নামক হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপের সঙ্গে যুক্ত। এই ভূমিরূপটি দেখতে অনেকটা উল্টানো নৌকার মতো। পরবর্তী প্রশ্ন, সিল্ট শিলা কোন পাললিক শিলার রূপান্তরিতকরণের ফলে গঠিত হয়? সঠিক উত্তর হলো অপশন সি, কাদা পাথর। ব্যাখ্যা: সিল্ট শিলা কাদা পাথরের রূপান্তরের ফলে গঠিত হয়। এটি একটি রূপান্তরিত শিলা যা সাধারণত মাঝারি থেকে উচ্চ তাপমাত্রা এবং চাপে গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, যেসব বস্তু যে কোনো তাপমাত্রায় প্রতি একক ক্ষেত্রফলে যে কোনো দৈর্ঘ্যের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাপ শক্তি বিকিরণ করে তাকে বলে? সঠিক উত্তরটি হলো অপশন এ, ব্ল্যাক বডি। ব্যাখ্যা: ব্ল্যাক বডি বা কৃষ্ণ বস্তু হলো এমন একটি বস্তু যা সব তরঙ্গের আলো শোষণ করে এবং কোনো আলোর প্রতিফলন করে না। এর ফলে এটি পুরোপুরি কালো দেখায়। পরবর্তী প্রশ্ন, কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবর্তকরা হলেন? সঠিক উত্তর হলো অপশন বি, ক্যানন অ্যান্ড স্নেন্ডারস। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটি দুর্যোগ বিপর্যয়ে পরিণত করতে বাধা দেয়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, দুর্যোগ ও বিপন্নতা নিয়ন্ত্রক। ব্যাখ্যা: দুর্যোগ ও বিপর্যয় নিয়ন্ত্রক এই দুটি একসঙ্গে দুর্যোগকে বিপর্যয়ে পরিণত হতে বাধা দেয়। পরবর্তী প্রশ্ন, লালিনার প্রাদুর্ভাবের সাথে ভারতীয় উপমহাদেশের মৌসুমী বৃষ্টিপাতের সম্পর্ক সাধারণভাবে? অপশন এ। ব্যাখ্যা: লালিনার প্রভাবে ভারতে সাধারণত স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়, তাই ধনাত্মক। সবাইকে ভিডিওটি দেখার জন্য। তোমরা যদি চাও এই ওয়ার্ড ফাইলটি নিতে তাহলে তোমরা নিচে পিডিএফ বলে কমেন্ট করো, আমি অ্যানসার শিটের পিডিএফ কপি বা এই ওয়ার্ড ফাইলটি তোমাদের দিয়ে দেবো।